চার আটক। পদ্মা মেঘনায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, যানজটে ভোগান্তি, দক্ষিণাঞ্চলে হুমকিতে বাঁধ। উত্তর পূর্বাঞ্চলে এখনো বন্যার দুর্ভোগ, ঢাকার আশপাশের নদ নদীর পানি বাড়ছে। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে 1000 হাজি এখন অবস্থান করছেন মিনায়, কাল পবিত্র হজ। বিরতির সংবাদ দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। দোলা ডলরেস শিরোনামগুলো বলছিলাম, এবারে জানিয়ে দেব পুরো খবর। রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে। ভোরে এই বিস্ফোরণে 4 পুলিশ সহ 5 জন আহত হয়। ঈদের সময় দেশে জঙ্গি হামলার আশঙ্কার মধ্যেই এই ঘটনা ঘটল। আহতদের মধ্যে 4 জন পুলিশ সদস্য এবং 1 জন সাধারণ নাগরিক রয়েছেন। তবে এই বিস্ফোরণকে জঙ্গি নয়, ভাড়াটে সন্ত্রাসীদের কাজ হিসেবে বর্ণনা করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ঈদুল আজহাকে কেন্দ্র করে জঙ্গি হামলার শঙ্কায় বিশেষ সতর্কতা নেয়ার জন্য 19 জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে চিঠি দেয় পুলিশ সদর দপ্তর। জোরদার করা হয় গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা। এই অবস্থার মধ্যেই বুধবার সকাল 7টায় পল্লবী থানায় ঘটে বিস্ফোরণের ঘটনা। প্রকট শব্দে ভেঙে পড়ে থানার বিভিন্ন তলার জানালার কাচ। আহত হন 4 পুলিশ সদস্য ও 1 জন থানার সহযোগী। আহতদের তাৎক্ষণিকভাবে নেওয়া হয় ঢাকা মেডিকেল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা কিছুটা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে বিস্ফোরণের পর ঘটনাস্থলে যায় বোমা নিষ্ক্রিয়করণ দল। এ সময় থানার ভিতরে থাকা 2টি বোমা নিষ্ক্রিয় করা হয়। পুলিশ বলছে এ ঘটনার সাথে জঙ্গি হামলার কোনো সম্পৃক্ততা নেই। তারা জানায় মঙ্গলবার রাতে 2টি আগ্নেয়াস্ত্র সহ 3 সন্ত্রাসীকে আটক করে পল্লবী থানা পুলিশ। সন্ত্রাসীদের কাছে ওজন মাপার যন্ত্র সদৃশ একটি বস্তুও উদ্ধার করা হয়, যেটি রাতে থানাতেই রাখা ছিল। সকালে সেখান থেকেই বিস্ফোরণ ঘটে বলে জানায় পুলিশ। এটা কোত্থেকে আসলো, কি উদ্দেশ্যে আসলো, কেন ব্যবহৃত হইতে, কি কাজে ব্যবহৃত হইতে পারে সেই ব্যাপারে কাজ করছে এবং যে 3 জন ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তাদের পিছনে আরো কারা সহযোগী ছিল সেই ব্যাপারে আমরা কাজ করছি। এর আগে 25 জুলাই রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের সামনের রাস্তায় বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আমরা এখন সরাসরি তার কাছে যাচ্ছি। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ঘটনার এখনো তদন্ত চলছে, বিস্তারিত হয়তো খুব শিগগিরই জানা যাবে, কিন্তু তারপরও যদিও এটিকে জঙ্গি হামলা নয় এমনটি বলা হচ্ছে, ভাড়াটে সন্ত্রাসীদের কাজ। ঈদের আগে থানায় এ ধরনের একটি ঘটনা ঘটলো, এটি আসলে কতটা উদ্বেগের কারণ বলে মনে হতে পারে? ডেফিনেটলি উদ্বেগের কারণ আপনি জানেন গত 2 দিন আগে কিন্তু পুলিশ হেডকোয়ার্টার থেকে সারা দেশে একটি অ্যালার্ট জারি করা হয়েছিল। সব জেলা পুলিশ সুপারের কাছে এবং সব পুলিশ ইউনিটের কাছে চিঠি দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু একটা শঙ্কার কথা বলেছিলেন যে ঈদের এই সময়টায় জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা ঘটনা ঘটতে পারে, যাতে অ্যালার্ট থাকে সেটি বলা হয়েছিল। এবং তারপরে কিন্তু 2 দিন পরে কিন্তু আজকের এই ঘটনাটি ঘটলো। যদি এটি ভালো হয়, এটি মনিরুল ইসলাম বলেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান, যে এটি জঙ্গি হামলা নয়, যদি এটি ভালো এই কথাটি যদি সত্য হয় তাহলে এটি খুব স্বস্তির খবর। যে গত 4 বছর 2016 সালের, আপনি নিশ্চয়ই মনে আছে, সেই হোলি আর্টিজানের ঘটনার পর ছোট্ট আরেকটি ঘটনা ঘটেছিল কিশোরগঞ্জের শোলাকিয়ায়। তারপর আর গত 3-3.5 বছর আর কোনো জঙ্গি হামলা এখানে হয়নি, বরং উল্টো জঙ্গিদের পিছনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ছুটে তাদের দমন করার চেষ্টা করেছে বা করতে পেরেছে, সেটা একটা স্বস্তির খবর। কিন্তু আবার আমরা যে পুলিশের জয়েন্ট কমিশনার কৃষ্ণপদ রায়ের যে ব্রিফিংটা শুনছিলাম একটু আগে, সেখানে কিন্তু কৃষ্ণপদ রায় আবার বলছেন যে এটা তদন্ত শেষ না করে বলা যাবে না, জিজ্ঞাসাবাদ চলছে কি। ফলে এই জায়গায় কিন্তু একটু ফাঁক আছে, আসলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হয়তো শেষ সমীকরণে আমরা যেতে পারবো না যে আসলে এটা কি জঙ্গি সংশ্লিষ্টতা নাকি ভাড়াটি খুনি বা ভাড়াটি যারা সন্ত্রাসী তারা,
তবে এই সমীকরণটা বোধহয় টানার আগে আমরা পুলিশ সদর দপ্তরের আগে থেকেই যে তাদের যে উদ্বেগ, তাদের যে পরিকল্পনা অনুসারে সারা দেশকে অ্যালার্ট করা, সেটি একটি স্বস্তি যে তাদের কাছে নিশ্চয়ই খবর ছিল যে কিছু একটা ঘটতে পারে। আর সেক্ষেত্রে আশিস স্বাগত, আপনি ঘটনাটা নিশ্চয়ই পুরোটাই জেনেছেন যে একটি ওজন মাপার যন্ত্রের মতো একটি বস্তু থানাতে এই ভাড়াটে সন্ত্রাসী যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছে ছিল, সেখান থেকে এই বিস্ফোরণের ঘটনা। তো নিরাপত্তার কোনো ঘাটতি কি আপনার চোখে পড়েছে কিনা থানায়? না, নিরাপত্তা ডেফিনেটলি। রাতে যখন ধরেন যে আপনি 3 জন সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলো, সেটি কিন্তু বিশেষ কোনো অভিযান না, সাধারণ অভিযানেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যেহেতু তাদের সঙ্গে অস্ত্র ছিল, অস্ত্রসহ গ্রেপ্তার করার পর স্বাভাবিকভাবেই কিন্তু প্রয়োজন হয় যে তাদের সঙ্গে যেসব জিনিসপত্র থাকে, ব্যাগেজ বা অন্যান্য জিনিসপত্র বা ওজন মাপার যন্ত্র কেন ছিল আমরা জানি না, অস্ত্র আছে আবার ওজন মাপার যন্ত্র আছে, অতএব কিন্তু সেগুলো কিন্তু একটা সন্দেহের চোখে দেখে আলাদা করে রাখা বা তখনই হয়তো বোম ডিসপোজেবল ইউনিটকে খবর দিয়ে যে কাজটি সকালে করা হলো ঘটনাটি ঘটার পর, তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। দুর্ঘটনাটি খুব বড় না, ছোট, কিন্তু এটি কিন্তু সারা দেশে একটা মানুষের মধ্যে একটা শঙ্কার জন্ম দিয়েছে। যদিও নিশ্চয়ই পুলিশ সেটি পরিষ্কার করে বলবেন যে এটি হয়তোবা শঙ্কার কিছু না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আমরা সেটি কামনা করি। কিন্তু ঈদের আগে, এবং এবার আপনি জানেন যে ঈদটা এবার পালিত হচ্ছে একেবারে একটা মহামারীর মধ্যে, কোভিডের মধ্যে, এবং এই কারণেই সম্ভবত যে ঘটনাটি যে পুলিশ হয়তো কাছে যায়নি যে ওটার মধ্যে আবার ধরতে গেলে কোনো কোভিডের সংক্রমণ হবে কিনা, মানে স্বাভাবিকই তারা এই সুযোগে কি আসলে এই করোনাকালীন সময় যখন আমরা করোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি সবাই, সেক্ষেত্রে এই যে সন্ত্রাসী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠী যেটি আমরা বলি না কেন, তারা খুব বেশি সংগঠিত হওয়ার সুযোগটি পেয়ে যাচ্ছে কিনা? পুলিশ হেডকোয়ার্টার থেকে যে চিঠিটা সারা দেশে পাঠানো হয়েছে সেখানে কিন্তু এই কথাটি উল্লেখ করা হয়েছে, আপনি যেটি বলছিলেন যে এই কোভিড সংক্রমণের এই শঙ্কার এই সুযোগটা কিন্তু আসলে সন্ত্রাসীরা বা জঙ্গিরা নিতে পারে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে 2003-04 সালে বাংলাদেশটা কিন্তু একেবারে একটা জঙ্গি এবং সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। তো সেই জায়গায় আপনার মনে আছে যে একদিনে সব জেলায় 64 জেলায় টানা বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছিল। আপনার মনে আছে বরিশালে 2 জন বিচারপতিকে হত্যা করা হয়েছিল বোমা মেরে, গাজীপুরে একই ধরনের ঘটনা ঘটেছিল, একটা জঙ্গি রাষ্ট্র বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল। তো সেই জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ একটা স্বস্তির জায়গায় চলে এসেছে, এবং গত 3-4 বছর ধরে যদি বলেন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সক্ষমতার জায়গা তৈরি হয়েছে যে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোতে, এমনকি আমাদের প্রতিবেশী দেশগুলোতে যখন জঙ্গি হামলার ঘটনা ঘটছে, তখন কিন্তু বাংলাদেশ উল্টো জঙ্গিদের যেসব কেন্দ্রগুলো আছে, তাদের যে ঠিকানাগুলো আছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে তারা উল্টো হামলা করে সেই জঙ্গিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ফলে এবারও কিন্তু আমরা যে এই যে আপনি যেটি বলছিলেন যে কোভিডের সময়টাকে ঘিরে আবার একটা সুযোগ তৈরি করে কিনা, কারণ জঙ্গিরা কিন্তু সবসময় তারা একটা তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে যে তারা আছে। তো সেইটা শুরু থেকেই পুলিশের এই সতর্কতাটা খুব পজিটিভ, কিন্তু এরপরও এই আজকে পল্লবীর এই ঘটনাটা মানুষের মধ্যে শঙ্কা ছড়িয়েছে, এবং আমরা আশা করি যে পুলিশ এটি খুব দ্রুত তদন্ত শেষ করে পরিষ্কার করে বলবেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে পুলিশ বক্স, চেকপোস্ট, এসব জায়গাতেও কিন্তু এর আগে এই বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এবং বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। জঙ্গি সন্ত্রাসীরা সবসময় কিন্তু টার্গেট করে এই সব জায়গাগুলো, আপনি যেটা বলেন পুলিশ বক্স, থানা, মানে যেসব জায়গায় আসলে করলে বেশি প্রচার পাওয়া যায়, কম ক্ষতি করেও বেশি প্রচার পাওয়া যায়। দেখেন আজকের ঘটনায় 3-4 জন পুলিশ সদস্য আহত হয়েছে, এবং তারা খুব বেশি আহত তারা না, তারা সবাই সংখ্যামুক্ত। কিন্তু যেহেতু এই ঘটনাটা একটা থানার ভিতরে ঘটেছে, ফলে কিন্তু এটি একটি বড় খবর হয়েছে। মানে যদি এই ঘটনাটি থানায় না ঘটে কোনো একটা বাড়িতে ঘটতো, তাহলে কিন্তু এই খবরটা আরও ছোট খবর হতো। কিন্তু যেহেতু একটা থানার ভিতরে ঘটেছে, ফলে খবরটা ঘটেছে। এবং সন্ত্রাসীরা এবং জঙ্গিরা সবসময় এই কাজটি করে, তারা প্রচার দিয়ে তারা জানান দিতে যায় যে তারা আছে। তো সেই জায়গাটায় এই ঈদের আগের এই সময়টায় পুলিশ বাহিনীকে, আমাদের গোয়েন্দা সংস্থাকে আরও সক্রিয় হতে হবে, যাতে মানুষ একটু স্বস্তিতে থাকতে পারে। এমনিতেই তো মানুষ, আপনি জানেন যে এক ধরনের এই করোনা নিয়ে এক ধরনের দুশ্চিন্তায়, এক ধরনের অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে। এর মধ্যে আবার নতুন করে যদি এই সন্ত্রাসী জঙ্গিদের এই বিষয় যুক্ত হয়, তাহলে মানুষের মনের উপর চাপ বাড়তে থাকবে। এবং ঈদ যাত্রা, এবার ঈদের নামাজ, আপনি জানেন যে এবারও ঈদের নামাজ গত ঈদের মতো এবারও ঈদের নামাজ মসজিদেই পড়তে হবে, সে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে মসজিদগুলোও কিন্তু সুরক্ষা রাখা এবং মসজিদগুলো যাতে সিকিউরিটির আওতায় আরো বেশি সতর্কতা নেওয়া খুবই জরুরি। নিশ্চয়ই এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তারা করবেন, তারা দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আশিস সৈকত। আমরা কথা বলছিলাম প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকতের সাথে। পরের খবরে যাচ্ছি। দায়িত্ব নেওয়ার পরপরই কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিস্থিতি দেখতে ঝটিকা পরিদর্শনে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
এ সময় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের স্বজনদের বিভিন্ন অভিযোগ শোনেন তিনি। এ সময় স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত রাখতে সচেষ্ট থাকার কথা জানালেন নতুন ডিজি। স্বাস্থ্য খাতকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে না পারলেও নতুন করে আর কোনো দুর্নীতি যেন না হয় সেদিকে খেয়াল রাখার কথা জানালেন মহাপরিচালক। করোনা আক্রান্ত রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল কুর্মিটোলার চিকিৎসা ব্যবস্থার নানা অভিযোগ নিয়ে প্রশ্ন করলে খুরশিদ আলম জানান, হাসপাতালের ব্যবস্থাপনা ভালো, রোগীরা সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। অনেক ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় লোকবল সংকট আছে, তবে যারা কাজ করছেন তারা এখন আর করোনাকে ভয় করছেন না। করোনা চিকিৎসার জন্য বরাদ্দ হাসপাতালের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে আরও কাজ করার আশা প্রকাশ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এখানকার যা ব্যবস্থাপনা আমি সেটা দেখলাম যে অত্যন্ত সুন্দর, এবং রোগীরা, আপনারা যিনি সাংবাদিক ভিতরে গিয়েছিলেন ওনার কাছে আপনি শুনে নেন, দেখেন যে রোগীরাও খুব সন্তুষ্ট এখানকার ব্যবস্থাপনাতে। এবং আমাদের পরিচালক যিনি আছেন এখানকার, উনি যথেষ্ট দক্ষ হাতে এগুলো পরিচর্যা করছেন। আমাদের অনেক ডাক্তার, সিস্টার, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ড বয়, পরিচ্ছন্ন কর্মী, তারা আক্রান্ত হয়েছে, যার জন্যে ম্যান পাওয়ারের খানিকটা সংকট আছে। 12 কোটি 16 লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার স্বাগত আরমানকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দুদকের জেলা কার্যালয়ের কর্মকর্তারা ব্যাংকের শাখা থেকে তাকে আটক করে। স্বাগত যমুনা ব্যাংকে বগুড়ায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব ছিলেন। পুলিশ ও দুদক সূত্রে জানা গেছে, স্বাগত 12 কোটি 16 লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে যমুনা ব্যাংক দুদকে অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতে দুদক কর্মকর্তারা তাকে যমুনা ব্যাংকের বগুড়া কার্যালয় থেকে আটক করে। বর্তমানে স্বাগত বগুড়া সদর থানা হেফাজতে রয়েছেন। এই বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল লতিফ। লতিফ, এই স্বাগত ব্যাংকের যে ম্যানেজার রয়েছেন তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল, সেটি করা হয়েছে কিনা জানাবেন? তার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা এই অর্থ আত্মসাতের ঘটনায়, সেই বিষয়ে কিছু জানা গেল কিনা? এখনো পর্যন্ত জানা যায়নি যে এই স্বাগত আরমানের সাথে আর কেউ জড়িত আছে কিনা, কারণ দুদকের কর্মকর্তারা এখনো মামলার যে প্রস্তুতি সেটি সম্পন্ন করছেন। সব শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার এজাহার লেখা চলছিল, এবং বেশ কিছুক্ষণ আগে সেই স্বাগত আরমানকে থানা হেফাজত থেকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। যতদূর জানতে পেরেছি এখানে মামলার প্রস্তুতি সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে এখান থেকেই। তো গতকাল সন্ধ্যায় আসলে এইরকম অভিযোগের পরে দুদক কর্মকর্তারা ব্রাঞ্চ ম্যানেজার যিনি আছেন স্বাগত আরমান যিনি ছিলেন তাকে আটক করে, এবং পরে তাকে থানা হেফাজতে রাখা হয়। আমি যমুনা ব্যাংকের এখানকার যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি জানিয়েছে যে ইতিমধ্যেই ঢাকা অফিস থেকে একজন অফিসার পাঠানো হয়েছে এই মামলার তদারকি করার জন্য এবং এই ব্যাংকের দায়িত্বভার গ্রহণ করার জন্য। তো আমরা আসলে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি এই দুদক কার্যালয়ে মামলার প্রস্তুতি, যেসব আনুষ্ঠানিকতা আছে, যেসব লেখাপড়ার যে বিষয়গুলো আছে সেগুলোই চলছে। তো এইগুলো শেষ হলে তারপরে আমাদেরকে দুদক কর্মকর্তারা আমাদের সাথে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেটি শেষ হতে কতক্ষণ লাগবে সেটি অবশ্য এখনই ঠিক বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি, নিশ্চয়ই এর পরে যখন আমরা জানাবো তখন এর পরে আপডেটটি জানাতে পারবো। এই ছিল বগুড়া থেকে সবশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। পদ্মা মেঘনায় তীব্র স্রোতে শিমুলিয়া কাঁঠালবাড়ি, শরীয়তপুর চাঁদপুর ও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় বাড়ছে ঈদে ঘরে ফেরা মানুষ এবং যানবাহনের চাপ। ফেরি পারাপারের অপেক্ষায় থেকে দুর্ভোগে চালক ও যাত্রীরা। এক সপ্তাহ ধরে পদ্মা মেঘনায় পানি বৃদ্ধি পেয়েছে গড়ে প্রায় 52 সেন্টিমিটার। মাঝ নদীতে স্রোতের গতি স্বাভাবিকের 3 গুণ বেশি। জোয়ারের সীমিত পরিসরে চলাচল করলেও পারাপারের সময় লাগছে অনেক বেশি। স্রোতে শিমুলিয়া ফেরিঘাটের 3 নম্বর পন্টুন ভেঙে গেছে, তলিয়ে গেছে ঘাটের সংযোগ সড়ক। ঘাট সচল রাখতে ফেলা হচ্ছে ইট, বালুর বস্তা ও জিও ব্যাগ। শিমুলিয়াস্ত 3 নম্বর ফেরিঘাটটি প্রবল স্রোতের কারণে নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্রায় পল্টন থেকে প্রায় 500 ফিট মেইন রাস্তা পর্যন্ত পানিতে ভাসিয়ে নিয়ে যায়। দীর্ঘ 21 ঘন্টা পর আজকে রোরো ফেরি 2 নম্বর ঘাট দিয়ে চালু হলো।
লক্ষ্মীপুর, ভোলা, নৌরুট ও শরীয়তপুরের নরসিংহপুরে ফেরি চলাচল ব্যাহত হয়। ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় মেঘনা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। মাল নামাতে না পারলে ঈদ তো দূরের কথা, আমাদের টাকাই থাকবে না পকেটে, এবং কি আমরা ধার করে খাইতে আছি আজকে 4-5 দিন যাবত। না খাওয়া, না দেওয়া, গোসল নাই, এইগুলো যেভাবে আমরা ভোগান্তি ভুগতেছি। এই যে পেঁয়াজ নেই ভোগান্তি, আমরা এখানে আসি প্রায় 20-25 গাড়ির মতন, পিছনে সব পেঁয়াজ। ওই 2টা করে ফেরি আসলে 2টা করে গাড়ি দেয়। নদীতে অনেক স্রোত ছিল, ফেরিতে সমস্যা ছিল, ফেরিতে আসতে লেট হবে। এদিকে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে ঈদে ঘরে ফেরা যাত্রীবাহী যানবাহনের চাপ বাড়ছে। এই রুটে ছোট বড় মিলে 15টি ফেরি চলাচল করছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মা মেঘনার তীব্র স্রোতে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও শরীয়তপুর চাঁদপুর রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের চাপ। মেঘনায় পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে শরীয়তপুর চাঁদপুর রুটে প্রতিদিন অন্তত 12 ঘন্টা বন্ধ থাকছে ফেরি পারাপার। ফলে ঘাট এলাকায় আটকা পড়েছে 5 শতাধিক যানবাহন। এদিকে মঙ্গলবার শিমুলিয়া ফেরিঘাটের 3 ও 2 নম্বর পন্টুন ভেসে গেছে, তলিয়ে গেছে ঘাটের সংযোগ সড়ক। এই 2 পন্টুনে বন্ধ আছে ফেরি চলাচল। এদিকে ভাঙন 3 নম্বর পন্টুন পর্যন্ত চলে যাওয়ায় যে কোনো সময়ে এই ঘাটেও ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ঘাট সচল রাখতে ফেলা হচ্ছে ইট, বালুর বস্তা ও জিও ব্যাগ। তবে দৌলতদিয়া ঘাটে চাপ কিছুটা কমেছে, সচল আছে 15টি ফেরি। পাটুরিয়া ঘাট স্বাভাবিক আছে। আবারও টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। খাদ্য সংকটে পানিবন্দী এলাকার মানুষ। ভাঙনের কারণে দুর্গতরা আশ্রয় নিয়েছে বাঁধ এবং উঁচু সড়কে। এদিকে উত্তর পূর্বাঞ্চলে আরও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 2 দিন ধরে দেশের বেশিরভাগ জেলায় মাঝারি বৃষ্টি চলছে। সুনামগঞ্জে ঢল আর বৃষ্টিতে আবারও পানি বাড়ছে নিম্নাঞ্চলে। ডুবে গেছে রাস্তাঘাট। জামালপুরে যমুনার পানি আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 3 দফা বন্যায় 1 মাসেরও বেশি সময় পানিবন্দী থেকে চরম দুর্ভোগে বন্যা কবলিতরা। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের 2টি কজওয়েতে পানির চাপ বাড়ায় 10 দিন ধরে উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। কুড়িগ্রামেও 2 দিন ধরে বৃষ্টি। খোলা জায়গায় আশ্রিতরা পড়েছেন চরম দুর্ভোগে। নাটোরের রাত্রাই, বারনই ও গুড় পানির বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এদিকে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এবং রাজবাড়ীতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উত্তরাঞ্চলে বন্যা দীর্ঘায়িত হওয়ায় পানির চাপ বেড়েছে দক্ষিণাঞ্চলে, আর এর প্রভাব পড়েছে তীর রক্ষা সহ নানা প্রকল্পে। এর মধ্যে ভোলার ইলিশা এবং রাজাপুর রক্ষা বাঁধ প্রকল্পের 200 মিটার ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙনে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে ভোলা জেলা, আর ব্লক ও জিও ব্যাগ ফেললেও হুমকির মুখে শহর রক্ষা সহ অন্য সব প্রকল্প। উত্তরাঞ্চলের বন্যার পানি কমলেও চাপ বাড়ছে দক্ষিণাঞ্চলের নদ নদীতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোলার নদী তীরের সংরক্ষণ প্রকল্পগুলো। 340 কোটি টাকার ইলিশা রাজাপুর রক্ষা প্রকল্প এলাকার 200 মিটার ব্লক এরই মধ্যে ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে 3,500 বর্গ কিলোমিটারের আয়তনের ভোলা ক্রমশ ছোট হয়ে আসছে। আন্দোলন আর দিন দরবারের পর ভাঙন রোধে 6,000 কোটি টাকার 17 মেগা প্রকল্প নেওয়া হয়েছে। এই 10 যদি রক্ষণাবেক্ষণ না করা হয়, তাহলে আমাদের যে মূল যে বেড়িবাঁধ হয়েছে এর ভিতরে পানি ঢুকে আমাদের সম্পূর্ণ এলাকা প্লাবিত হয়ে যাবে। নদী এনতন ভাঙ্গা যায় তাহলে আমরা কই যাম? সরকার যে বলক দিছে এই বলক ভরিয়া যায়। আমরাও শেষ, আমাকেও লিয়ে যাইতে আছে নদী, বলক তো যাইবো আমরাও যাইবো, আমাকে এই অবস্থা। ভোলায় 376 কিলোমিটার নদী তীরের বিভিন্ন স্থানে 112 কিলোমিটার অতি ঝুঁকিপূর্ণ বা ভাঙন প্রবণ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন সংকট নিরসনে বিশেষজ্ঞ দল কাজ করছে। শিগগিরই ধসে যাওয়া বাঁধ সংস্কার সম্ভব হবে। এখানে যে সিসি ব্লক ডাম্পিং করা ছিল সেটা লঞ্চ করে নদীতে নেমে যায়। সাথে সাথেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, ওখানে অ্যাডিশনাল সিসি ব্লক এবং জিও ব্যাগ ফেলেছি। বর্তমানে জায়গাটা স্টেবল অবস্থায় আছে। আমরা আগামী 2-3 দিনের মধ্যে এটাকে একটা ফাইনাল স্টেজে নিয়ে যেতে পারবো। পানি উন্নয়ন বোর্ড জানায় এরই মধ্যে 60 ভাগ এলাকায় ভাঙন বন্ধ হয়েছে। 2022 সালের মধ্যে 100% ভাঙন রোধ সম্ভব বলে বলছে পাউবু কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পশুর হাটে ঘোষণা দিয়ে বিক্রি শুরু হলো, কিন্তু ক্রেতা নেই বললেই চলে। যে কয়েকজন আসছেন দাম নিয়ে সন্তোষ জানিয়েছেন তারা। বিক্রেতাদের আশা শেষ 2 দিন জমজমাট বিক্রি হবে। রাজধানীর হাটে বিপুল পশু সমাগম হয়েছে, কম বেশি বেচাকেনাও চলছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে এখনো, কিন্তু বাগড়া বসিয়েছে বৃষ্টি। পানি জমা স্যাঁতসেঁতে জায়গায় পশুর ঠাঁই হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে হাটে এবার দুর্ভোগ বাড়াতে পারে খারাপ আবহাওয়া। আমাদের অবস্থা খারাপ হবে, বেচা কেনা খারাপ হবে, তারপরে খাওয়া দাওয়ার দিক দিয়ে খারাপ হবে, চলাফেরা সব দিক দিয়ে সমস্যা বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে এখন কাগজ মাগজ বাতাসে উড়িয়ে যাচ্ছে, দলকে ভেজ দিয়ে অনেক কষ্ট। খাওয়া দাওয়ার এক অসুবিধা, খুব কষ্টের সাথে গরমে কষ্ট করলাম, আবার ফের বৃষ্টি হয়েছে, এখন কষ্ট, থাকার জায়গার কষ্ট, গরু ঘাসের কষ্ট, সমস্ত দিক থেকে কষ্ট। ঈদের আছে মাত্র কয়েকদিন, কিন্তু হাট ক্রেতা শূন্য প্রায়। দাম কম হয়, কোরবানির পশু কিনে খুশি ক্রেতারা, তবে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। 5 দিন আইছি, ধরেন আমরা বসে আছি, গরু বেচা কেনা কম, তারপরে খরিদারে গরুটা 70 গরু 50-55 দাম বলে, এই হয়েছে বিষয় আমাদের। আমি গরু নিয়ে আসছি 15টা, তার মধ্যে মাত্র একটা বেচলাম 1,15,000। বাড়ির উপরে 1,10,000 দাম হয়েছিল, বেশি না, সেটা এখানে এসে 1,15,000 পাইছি। সাধারণত বড় গরুগুলির একটু দাম কমই মনে হচ্ছে আমাকে, আর আমি কিন্তু বেশি ঘোরাঘুরি করি নাই, ওনাকে প্রথম একটা গরুই দেখছি, এইটাই আমি নিচ্ছি পছন্দ করে, আর ভিতরে আমি আর কিন্তু যাইনি। গতবার আমার এই গরু 2 লাখ 2.5 লাখ উপরে কিন্তু হয়েছে, আর এবার 1,83,000 কিনলাম। হাট ইজারাদাররা বলছেন এমন পরিস্থিতি আগে কখনো হয়নি। তাদের আশা বুধ বৃহস্পতি থেকে বিক্রি বাড়বে। আমার মনে হয় পুরোদমে বিক্রেতা ইনশাআল্লাহ কালকে থেকে শুরু হয়ে যাবে, হয়তো আজকে রাত থেকেও হতে পারে, কারণ অনেক বিক্রেতারা তারা গরুর দাম অনেকটা কমাই দিছে আজকে। মনে হয় আজকে রাত্রে হয়তো বা কালকে থেকে পুরোদমে বিক্রি শুরু হয়ে যাবে এই হাটে। তারপরও করোনার কারণে এবার ঢাকায় 15 থেকে 20% গরু কম বিক্রি হওয়ার আশঙ্কা করছেন ইজারাদাররা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও চলতি মাসে নতুন রেকর্ড হয়েছে প্রবাসী আয়। গেল মাসের চেয়ে $41 বেড়ে এ মাসে এসেছে $224 কোটি, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে জুন মাসে প্রবাসী আয় এসেছিল $183 কোটি, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 39% এবং মে মাসের তুলনায় প্রায় 22% বেশি, যা ছিল রেকর্ড। কিন্তু জুলাই মাসে মাত্র 27 দিনেই ভাঙল সেই রেকর্ড। এছাড়া এক মাসের ব্যবধানে $3,710 কোটি নতুন রেকর্ড ছুঁয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গেল মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3,601 কোটি। মূলত প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। কয়েক বছর ধরেই চামড়া খাতে মন্দা, তার উপর করোনায় অর্ধেকে নেমে এসেছে রপ্তানি। তবে রপ্তানি বাড়ার আশা দেখাচ্ছে চীনের বাজারে চামড়াজাত পণ্যের শুল্কমুক্ত সুবিধা। এরই মধ্যে নতুন রপ্তানি আদেশও আসতে শুরু করেছে, তবে ক্রেতারা দাম কম দিচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তর এবং সেখানে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালুতে দেরি হওয়ায় কয়েক বছর ধরেই সংকটে চামড়া খাত। গত অর্থবছরে রপ্তানি হয়েছে $80 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য, যা আগের অর্থবছরের চেয়ে $22 কোটি কম। ব্যবসায়ীরা জানিয়েছেন, চীনে করোনা সংক্রমণে রপ্তানি আদেশ স্থগিত ও বাতিল হওয়ায় রপ্তানি কমেছে 60%। তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন রপ্তানি আদেশ আসতে শুরু করেছে। এছাড়া চীন আগে কেবল প্রক্রিয়াজাত চামড়ায় শুল্কমুক্ত সুবিধা দিলেও চলতি মাস থেকে চামড়াজাত পণ্যেও এই সুবিধা দেবে। আমাদের দেশ থেকে শুধুমাত্র চামড়াই কিন্তু চায়নাতে যেত, কিন্তু এবারের আমরা যেই শুল্কমুক্ত সুবিধাটা আমরা চায়নাতে পেতে যাচ্ছি বা পেলাম, সেখানে কিন্তু আমরা দেখছি যে আমাদের প্রক্রিয়াজাত যে চামড়া পণ্যগুলো আছে সেইগুলোও কিন্তু এখন থেকে শুল্কমুক্ত ভাবে চায়নার বাজারের প্রবেশাধিকারের একটা বিশাল সুবিধা আমরা গেইন করলাম। আমি আশাবাদী যে মাত্র জুলাইয়ের 1 তারিখে এই জিনিসটা সাইন হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি আদেশ আসতে শুরু করলেও দাম কম দিচ্ছেন ক্রেতারা। দেখানো হচ্ছে অন্যান্য বাজারে চাহিদা কম থাকার অজুহাত। এই পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলছেন ব্যবসায়ীরা। চায়না থেকে জানুয়ারির শেষের দিকেই আমাদের রপ্তানি আদেশগুলি বন্ধ হয়ে যায় এবং কিছু স্থগিত হয়ে যায়, কিছু বাতিল হয়ে যায়। ইউরোপ এফেক্টেড হলো, আমেরিকা এফেক্টেড হলো, আদার্স দেশগুলিও এফেক্টেড হলো, যার কারণে চামড়া সেক্টর কিন্তু আমাদের রপ্তানির যে লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারিনি। আমাদের ধারণা মতে আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল তার থেকে আমরা মাত্র 40% পূরণ করতে পেরেছি। 60%ই আমাদের অবিকৃত চামড়া ট্যানাইগুলিতে পড়ে আছে। বিপুল সম্ভাবনা থাকার পরও প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি হয়নি দেশের চামড়া শিল্পের। ব্যবসায়ীদের বিপত্তি বাড়িয়েছে করোনার ধাক্কা। এখন ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা চাইছেন তারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ এলেই ব্যস্ততা বাড়ে বাঁশের চাটাই তৈরির কারিগরদের। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে চাটাইয়ের তেমন অর্ডার পায়নি মানিকগঞ্জের কারিগররা। করোনা সংকটের পাশাপাশি বিক্রির প্রধান মৌসুমের লোকসান কিভাবে পোষাবে তা নিয়ে শঙ্কিত তারা।
বাঁশের চাটাই তৈরির জন্য খ্যাতি রয়েছে মানিকগঞ্জের জাগির ইউনিয়নের ১.৫ গ্রামের। এখানে কেবল চাটাই তৈরি করেই জীবিকা চালায় শতাধিক পরিবার। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি তাদের পণ্য যায় ঢাকা, গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায়। চাটাইয়ের কারিগরদের কাজ চলে কম বেশি সারা বছরই। তবে কোরবানির ঈদের আগে চাপ বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু করোনার কারণে এবার পরিস্থিতি ভিন্ন। লকডাউনের কারণে আগে বন্ধ হয়ে গেছে অর্ডার। ঈদের আগে চাটাইয়ের চাহিদা কিছুটা বাড়লেও স্বাভাবিকের তুলনায় তা অনেক কম। গত কোরবানি একটু ভালো ছিল, বেশি বেচা কিনে হয়েছে। এখন মানুষ নিতে পারতেছে না, এখন কোনো জায়গা থেকে কোনো জায়গা যাওয়া যাইতেছে না করোনার জন্য। আমাদের ঘরে অনেক মাল টাল রয়ে গেছে, চাটাই ডোল এখানে আমরা বিক্রি করা পারতেছি না। গরু টরু কোরবানি দিলে হেরা নেয়, হেরা এসে নেয়, মনে করেন যেটা বেশি আমরা 70-80 টাকা, হেরা 100 টাকা পিস দিয়ে নেয়। দুর্যোগকালীন সময়ে অনেকে সরকারের আর্থিক সহযোগিতা বা ত্রাণ পেলেও চাটাই তৈরির কারিগরদের কপালে তা জোটেনি এখনো। তবে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা। উপজেলা পর্যায়ে আমরা কথা বলে যাতে তাদের জন্য সরকারের সুযোগ সুবিধাটা তারা একটু স্পেশালি ভালো মতো পায়, তার জন্য আমি চেয়ারম্যান হিসেবে কাজ করার জন্য চেষ্টা করব। ১.৫ গ্রামে চাটাই তৈরি বেশি হলেও পুরো মানিকগঞ্জেই ছড়িয়ে ছিটিয়ে আছে এই পেশার মানুষ। বর্তমানে জেলার ২৩০০ মতো পরিবারের আয়ের উৎস এই কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে এবারে ঈদে যাত্রীর চাপ নেই আকাশপথে, তাই এবার অভ্যন্তরীণ গন্তব্যে কোনো অতিরিক্ত ফ্লাইটও চালাবে না এয়ারলাইন্সগুলো বলছে করোনার পাশাপাশি বন্যা এবং আয় কমে যাওয়ায় আকাশপথে এবার সাধারণের আগ্রহ কম। প্রতি বছর ঈদের আগে ও পরের 10 দিন যাত্রী চাপ থাকে আকাশপথে। এই চাপ সামলাতে প্রতি বছরই দেয়া হয় অতিরিক্ত ফ্লাইট। তারপরেও টিকিটের চাহিদা থাকে আকাশচুম্বী। ঈদের সড়কের যানজট এড়িয়ে নির্বিঘ্ন ঈদ যাত্রায় বরাবরই উচ্চবিত্ত ও মধ্যবিত্তের আস্থা ছিল আকাশপথেই। তবে এই বছরের পরিস্থিতি ভিন্ন। গত মার্চ থেকেই করোনার থাবায় বিপর্যস্ত এভিয়েশন খাত। জুন থেকে ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রী কমেছে অর্ধেকেরও বেশি। সব মিলিয়ে এবছর ঈদ যাত্রায় কাঙ্ক্ষিত সাড়া নেই আকাশপথে। অন্যান্য বছর যেরকম হয় যে ইউজুয়ালি ঢাকা থেকে বাইরে যাওয়ার একটা চাপ থাকে, এবছর হয়তো সেই ধরনের কোনো চাপ থাকবে না। দেখুন, এখন যে আমরা ফ্লাইট অপারেট করছি, আমরা কিন্তু ক্ষতি দিয়ে অপারেট করছি মানুষকে, যাতে তাদের নিতান্ত প্রয়োজনে যাতায়াত করতে পারে এবং আস্তে আস্তে যেন মানুষের রাস্তাটা ফিরে আসে। বন্যা বর্ষার একটা প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি সারা দেশে, এবং সরকারি ছুটি মাত্র 3 দিন থাকার কারণে মানুষের আয়ের যে অসঙ্গতি, এই কারণে আসলে বিমান পরিবহনে মানুষের যাতায়াতটা কম করছে। বিশেষজ্ঞরা বলছেন করোনার জন্য এভিয়েশন খাতে অস্থিরতা কাটতে সময় লাগবে। এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের আস্থা ফেরানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। ভবিষ্যতেই বলতে পারবে যে আমাদের এভিয়েশনের ক্ষেত্রে, ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমরা কোন পর্যায়ে যাব। তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এয়ারলাইন্সগুলো এবং এয়ারপোর্টে আস্থাহীনতাটা মনে হয় একটা বিরাট ব্যাপার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের মনে। করোনার সংক্রমণ রুখতে 3 মাস বন্ধ থাকার পর জুন থেকে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল শুরু হয়। স্বাস্থ্যবিধি মানার শর্তে 1 আসন পরপর যাত্রী পরিবহন করছে এয়ারলাইন্সগুলো। এতে একটি ফ্লাইটের সক্ষমতার অর্ধেক বহন করা যাচ্ছে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ বিশ্ব বাঘ দিবস। মাত্র 13 দেশে আছে ডোরা কাটা বাঘ, যার মধ্যে বাংলাদেশের সুন্দরবনের অবস্থা সবচেয়ে নাজুক। চোরা শিকারি ও খাবারের সংকটে মারা যাচ্ছে বনের রাজা। আবার বনের শরণখোলা রেঞ্জে নারী বাঘের বিপরীতে কমেছে পুরুষ বাঘ। এতে ব্যাহত হচ্ছে প্রজনন। বন বিভাগ বলছে বাঘ রক্ষায় সুন্দরবনে কাজ করছে 750 কর্মী। নজরদারিতে ব্যবহার হবে ড্রোন। ভারতে 4 বছরে 30% হারে বেড়েছে বাঘের সংখ্যা। সবশেষ শুমারি অনুযায়ী দেশটিতে এখন ডোরাকাটা বাঘ আছে 2226টি। বিপরীতে শিকারীদের হানা আর খাবারের অভাবে বাংলাদেশে কমছে বাঘের সংখ্যা। বন্যপ্রাণী পাচার ও প্রতিরোধ কাজ করা আন্তর্জাতিক সংস্থা ট্রাফিক বলছে 2000 সাল থেকে পরের 18 বছরে সুন্দরবনে বাংলাদেশ অংশে 33টি বাঘ হত্যা করা হয়েছে। গবেষকেরা বলছেন সুন্দরবনে বনদস্যুরা কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাঘ শিকারীরা এখনও সক্রিয়। নির্বিচারে শিকার হচ্ছে বাঘের খাবার হরিণ। বাংলাদেশ সুন্দরবন থেকে এই প্রায় 18 বছরে 33টি বাঘ চোরা শিকারের হাতে মারা পড়েছে। তো এটি অবশ্যই উদ্বেগের ব্যাপার।
টহল ব্যবস্থা যেভাবে করার কথা, যত সময় করার কথা, সেখানে দক্ষ জনবল থাকবার কথা, সেখানে টেকনোলজি থাকার কথা, আমি মনে করি নিশ্চয়ই সেগুলো আছে, কিন্তু তারপরে ওগুলো বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো আমাদের কোনো ফারাক থেকে যাচ্ছে। সেই সঙ্গে শরণখোলা রেঞ্জে পুরুষ বাঘ কমায় দেখা দিয়েছে নতুন সংকট। 9টি নারী বাঘের বিপরীতে আছে মাত্র একটি পুরুষ বাঘ, যা প্রজননের জন্য বড় হুমকি। সুন্দরবনের যে পূর্ব দিকে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, সেখানে আমরা কিছু যে ফলাফলটি যেটি দেখেছি, সেখানে একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি। 3 থেকে 4টি স্ত্রী বাঘের বিপরীতে একটি পুরুষ বাঘ থাকে, কিন্তু আমরা সেখানে দেখেছি প্রায় দ্বিগুণ, অর্থাৎ 9টি বাঘের বিপরীতে একটি পুরুষ বাঘ। তো পুরুষ বাঘ কমে যাওয়ার কারণ শিকারও হতে পারে। তবে বন বিভাগ বলছে বাঘ রক্ষায় 11টি দেশের মধ্যে ভালো অবস্থানে বাংলাদেশ। সুন্দরবনের পূর্ব পশ্চিম এলাকায় কাজ করছে 750 কর্মী নিয়ে গড়া স্মার্ট পেট্রোল টিম। পাচার বন্ধ ও নজরদারির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ড্রোন ব্যবহারের। ইন্ডিয়া, নেপাল, রাশিয়ার পরেই কিন্তু বাংলাদেশের টাইগার কনজারভেশনের যে রেটিং আছে, সেটা কিন্তু বাংলাদেশ এখন এ গ্রেডের রেটিংয়ের মধ্যে বাংলাদেশ আছে। সুন্দরবনের যেসব স্ট্র্যাটেজিক এরিয়া আছে, সেই স্ট্র্যাটেজিক এরিয়াগুলো মনিটরিংয়ের জন্য আমরা ড্রোন টেকনোলজি ইউজ করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। 2010 সালে রাশিয়ার বাঘ সম্মেলনে পরিকল্পনা নেওয়া হয় 2022 সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার। বাংলাদেশ তাতে স্বাক্ষর করে। 6 বছর আগে ঢাকা ঘোষণার মাধ্যমে সীমান্ত পথে বাঘ পাচার বন্ধে বাংলাদেশের সাথে জোট হয়ে কাজ করছে ভারত, নেপাল ও ভুটান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে গত 11 মাসে সুন্দরবনে পাওয়া গেছে 3টি মৃত বাঘ। এর মধ্যে 2টি বাঘের পা বিচ্ছিন্ন ছিল। কয়েক মাসের ব্যবধানে এসব মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। বন বিভাগ দাবি করছে বাঘগুলো বার্ধক্যজনিত এবং অসুস্থতার কারণে মারা গেছে। গবেষকরা বলছেন মৃত্যুর কারণ জানতে গবেষণা দরকার। গত 10 জুলাই সুন্দরবনের আন্দারমানি ক্যাম্পের কাছে পাওয়া যায় একটি মৃত বাঘ। বাঘটির সামনের পায়ে পচন ও পেছনের 2 পা বিচ্ছিন্ন ছিল। এর আগে 3 ফেব্রুয়ারি বনের শরণখোলা রেঞ্জ থেকে আরও একটি মৃত বাঘ উদ্ধার করা হয়। সেটিরও 1 পা বিচ্ছিন্ন ছিল। একই রেঞ্জ থেকে 2019 সালের আগস্ট মাসে উদ্ধার হয় আরও একটি মৃত বাঘ। এখনও একটি বাঘের ফরেনসিক প্রতিবেদন পাওয়া যায়নি, কিন্তু বন বিভাগ দাবি করছে বাঘগুলো বার্ধক্যজনিত কারণে মারা গেছে। এরপর কুমির বা অন্য কোনো প্রাণী বাঘগুলোকে ক্ষতবিক্ষত করেছে। গবেষকরা বলছেন বাঘের মৃত্যুর কারণ নিশ্চিত হতে হলে গবেষণা দরকার, আর এ কারণে বাঘের আবাসন, খাদ্য ও রোগ নিয়ে আরও গবেষণা হওয়া উচিত বলে মনে করেন তারা। 8-9 মাসের ব্যবধানে 3টি বাঘ মারা যাওয়া একেবারে ন্যাচারাল কজে, এটা গবেষণার দাবি রাখে। কি কারণে? তাহলে কি আমাদের হ্যাবিটেটে কোনো সমস্যা হচ্ছে, নাকি অন্য কোথাও কোনো সমস্যা হচ্ছে, বাঘের কোনো ডিজিজ দেখা দিল কেনা? তাহলে সেই গবেষণা কিন্তু করবার প্রয়োজন আছে। শুধুমাত্র বাঘ নয়, সুন্দরবনের বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষায় গবেষণা কার্যক্রম বাড়াতে ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশন সেন্টার গঠনের কথা বলছে বন বিভাগ। যদিও 459 কোটি টাকার এই প্রকল্প এখনো পাস হয়নি। আরেকটু আর্লিয়ার ফরেনসিক রিপোর্টগুলো পেলে ভালো। এই জন্য আমাদের যে ম্যানগ্রোভ অ্যাডাপ্টেশন সেন্টার যেটা করছি, সেখানে কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিগুলো থাকবে। পাশাপাশি আমাদের এখানে একটা ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার কনজারভেশন ডিভিশন খুলনাতে কিন্তু আছে একটা। সুন্দরবন রিজার্ভ ফরেস্ট থাকা সত্ত্বেও এটা আরও বেশ কিছু পিএ ঘোষণা করা হয়েছে এবং আগের যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিগুলো ছিল তার এরিয়াগুলো বৃদ্ধি করা হয়েছে। বাঘ সংরক্ষণের জন্য আমরা এই দিকটাতে বেশি গুরুত্ব দিয়েছি। 2018 সালে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি স্বাস্থ্য বিভাগের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে। দেশের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছি তারা। 1427 প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আরো একটি নতুন পরীক্ষাগার যুক্ত হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজে, এবং এখানে উল্লেখ করতে চাই ভাষাবীর এম.এ. ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, ডাক্তার দীপুমনির সরাসরি তত্ত্বাবধানে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অনুদানে একটি RT-PCR মেশিন চাঁদপুর মেডিকেল কলেজে স্থাপিত হয়েছে এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, ডাক্তার দীপুমনি। এবং কুমিল্লা মেডিকেল কলেজে
দ্বিতীয় আরেকটি RT-PCR মেশিন স্থাপন হয়েছে। এই মেশিনটি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম MP। উনি কুমিল্লা সিটি কর্পোরেশনের মাধ্যমে কুমিল্লা মেডিকেল কলেজে একটি RT-PCR মেশিন দিয়েছেন। বর্তমানে 82টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষার কার্যক্রম চলছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,253টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 14,127টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,51,258টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,009 জন। এ পর্যন্ত শনাক্ত 2,32,194 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.30% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.17%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,878 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,30,292 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.11%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন এবং এ পর্যন্ত 3,035 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 30 জন, নারী 5 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,388 জন, 78.68% এবং নারী 647 জন, 21.32%। বয়স বিভাজনে গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 বছরের 7 জন, 61 থেকে 70 বছরের 12 জন, 81 থেকে 80 বছরের 7 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। এ পর্যন্ত বয়স ভিত্তিক মৃত্যুর সংখ্যা এবং হার: 0 থেকে 10 বছরের 18 জন 0.59%, 11 থেকে 20 বছর 30 জন 0.99%, 21 থেকে 30 বছর 85 জন 2.80%, 31 থেকে 40 বছর 201 জন 6.62%, 41 থেকে 50 বছর 431 জন 14.20%, 51 থেকে 60 বছরের 876 জন 28.86% এবং 60-এর অধিক বয়সের 1,394 জন 45.93%। গত 24 ঘন্টায় বিভাগ ওয়ারি মৃতের সংখ্যা: ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম 8 জন, খুলনা, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ প্রতি বিভাগে 2 জন করে এবং ময়মনসিংহ বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 4 জন। বিভাগ ভিত্তিক মৃতের সংখ্যা: ঢাকা বিভাগ 1,458 জন, শতকরা হার 48.04%, চট্টগ্রাম 739 জন 24.35%, রাজশাহী 179 জন 5.90%, খুলনা 214 জন 7.07%, বরিশাল 119 জন 3.92%, সিলেট 146 জন 4.81%, রংপুর 115 জন 3.79%, ময়মনসিংহ 65 জন 2.14%। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 29 জন এবং বাড়িতে 6 জন। ঢাকা মহানগরী এবং চট্টগ্রাম মহানগরী এবং অন্যান্য জায়গার হাসপাতালের তথ্য: ঢাকা মহানগরী সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,090 জন এবং ঢাকা মহানগরীতে ICU শয্যায় রোগী ভর্তি আছেন 189 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 305 জন। চট্টগ্রাম মহানগরী ICU শয্যায় রোগী ভর্তি আছেন 17 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,568 জন এবং ICU শয্যায় রোগী ভর্তি আছেন 108 জন। সারা দেশের শয্যা সংখ্যা: সাধারণ শয্যা সংখ্যা 15,210টি এবং রোগী ভর্তি আছে 3,963 জন। শয্যা খালি আছে 11,267টি। সারা দেশে ICU শয্যা সংখ্যা 549টি, রোগী ভর্তি আছে 314 জন এবং শয্যা খালি আছে 335টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,352টি। সারা দেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 308টি। সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 120টি। এখানে উল্লেখ করতে চাই, ফটিকছড়ি কোভিড-19 হাসপাতাল, ফটিকছড়ি 20 শয্যা হাসপাতালে
কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করে দিয়েছেন জনাব সাদাত আনোয়ার সাদি, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও রাজনীতিবিদ, কার্যকরী সদস্য, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ। আমরা কৃতজ্ঞতা জানাই ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টকে এবং মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় ডাক্তার দীপুমণিকে। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম এমপিকে, মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমরা কৃতজ্ঞতা জানাই জনাব সাদাত আনোয়ার হোসেন সাদিকে, যিনি অক্সিজেন ব্যবস্থা করে দিয়েছেন। সকল ব্যক্তি যারা এই কোভিডে নানাভাবে আমাদের সাহায্য করে যাচ্ছেন, তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন, শুভেচ্ছা। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 827 জন, আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 1146 জন। এ পর্যন্ত আইসোলেশনে 49,316 জন, এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 30,647 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,669 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে 1,955 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 4,31,944 জন। এতক্ষণ সরাসরি ছিলাম করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের অনলাইন ব্রিফিংয়ে। এদিকে দেশে করোনা সংক্রমণের 4.5 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও বস্তিতে আক্রান্তের কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এমনকি সেখানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব সহ কোনো স্বাস্থ্যবিধি। আবার করোনা পরীক্ষায় অনীহার কারণে বাড়ছে কমিউনিটি ট্রান্সমিশনের সংখ্যা। 90% মানুষের মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, এমনকি গাদাগাদি করেই চলছে আড্ডা। রাজধানীর বিভিন্ন বস্তির চিত্র এমন। বস্তিবাসীর অনেকেরই ভ্রান্ত বিশ্বাস করোনা ধনীদের রোগ, এতে তারা আক্রান্ত হবেন না। গরিবের কোনো করোনা নাই, যে আমরা চলতেছি ফিরতেছি, আড়ে যাই, বাজারে যাই, সবসময় মাছ ছাড়াই। আঙ্গুর আল্লাহ নিজে স্বয়ং করে আছে, নাহলে আমরা এই কথা বললাম না। এই যে গণবসতি এত মানুষ, আমরা যে ফসা জায়গার মধ্যে থাকি, এই ফসা জায়গার মধ্যে কেউ থাকতো না। ওষুধ কত মাসে ধরা পড়ে গেত গা, আল্লাহ রসুলের দোয়া আঙ্গুর ইনো কারো করোনা ধরা পড়ানি। আবার খুপড়ি ঘরে অনেকের বসবাস, খোলা শৌচাগারের গণব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। অনেকের করোনা উপসর্গ দেখা দিলেও যান না নমুনা পরীক্ষা করাতে। আমরা হালাল পয়সা খাই, হালাল রুজি করি, হালাল কামাই খাই, আমার করোনা হইব না। করোনা হইব যারা অবৈধ খাওয়ান খায়। হ্যাঁ, খালি বস্তিতে না, সরকারের উচিত প্রতি ঘরে ঘরে অসহায় লোকদের সেবা করা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বস্তিতে বসবাসকারীদের বড় অংশই তরুণ। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় অনেকেই সুস্থ হয়ে যাচ্ছেন। অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসা নেয়, কেউ অ্যাসিম্পটোমেটিক হয়ে চলছে, চিকিৎসা নেয়। বিভিন্ন কারণে তারা তাদের চিকিৎসার সেই সুযোগটাও পাচ্ছে না। তারপরে বস্তি এলাকার জনসাধারণের জন্য আলাদা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমার মনে হয় করা উচিত, তারা যাতে উদ্বুদ্ধ হয়। কারণ তারা অনেক সামাজিক কুসংস্কারের জন্য অনেকে পরীক্ষা করতে আসে না, সেই জায়গাটায় তাদের উদ্বুদ্ধ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বস্তিবাসীদের নিয়ে সামান্য উদ্যোগ নেওয়া হলেও পরিকল্পিত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। দেরিতে হলেও আক্রান্তের সংখ্যা নির্ণয়ে শুরু হয়েছে ডাটাবেস তৈরির কাজ। বস্তিবাসীদের নিয়ে ব্যাপক আকারে আসলে তেমন কোনো গবেষণা এখনো হয়নি। আইডিসিআর এবং আইসিডিডিআরবি যৌথভাবে ইউএসএআইডির সহায়তা কিছু কাজ করছে, সেখানে আসলে আমরা তেমন বেশি ইনফেকশন পাচ্ছি না। যদিও ধারণা করা হচ্ছিল বস্তি থেকে হয়তো কমিউনিটি ট্রান্সমিশনটা ব্যাপক আকারে ছড়াবে। কতজন আক্রান্ত বস্তিবাসী এই মুহূর্তে এখন বলা যাচ্ছে না, কিন্তু আমাদের যেহেতু কাজটা চলছে কমপ্লিট হয়ে গেলে অবশ্যই জানতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে বস্তির মধ্যে যারা আগে ছিলেন, যারা যখন বয়স্ক ব্যক্তিরা, তারা কিন্তু বেশিরভাগই জানেন যে কর্মহীন হওয়ার কারণে গ্রাম দেশে চলে গেছে, যার ফলে এখন যারা আছেন তরুণরা, তারা কিন্তু অনেক সংখ্যাটা কম। সবশেষ বস্তি শুমারি অনুযায়ী ঢাকার 2 সিটিতে 3,394টি বস্তি আছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা আবারও যাচ্ছি পশুর হাটের খবরে। এই মুহূর্তে রাজধানীর মেরাদিয়া হাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান, তার কাছে চলে যাচ্ছি। আদিল, আজকে বেচা বিক্রি কেমন চলছে? দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতা এই দুই পক্ষই কি বলছেন? দেখুন, বেচা বিক্রি আসলে গতকালকে থেকে আজকে আমরা যে যতগুলো হাটে ঘুরেছি,
কিছুটা বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসলে বিক্রেতাদের যে আশানুরূপ বিক্রি, সেই বিক্রিটি কিন্তু হয়নি। কারণ আমরা দেখছি যে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রচুর গরু এবং কোরবানির যে পশু আছে, সেই কোরবানির পশু কিন্তু রাজধানীর বিভিন্ন হাটে এসেছে, এবং যে পরিমাণ কোরবানির পশু রাজধানীর হাটগুলোতে এসেছে সেই পরিমাণ ক্রেতাদের কিন্তু আমরা দেখছি না। বিশেষ করে আমরা মূলত যেটি দেখছি যে ক্রেতারা আসছেন, দাম করছেন, ঘুরছেন, কিন্তু এদের মধ্যে খুব কম সংখ্যক ক্রেতাই কিন্তু আসলে গরু কিনছেন, এবং অনেকে আসলে বলছেন যে তারা আর একটু দেখছেন দাম আরও একটু কমে কিনা, এমন পর্যায়ে কিন্তু আছে। এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলে যেমনটি দেখেছি প্রায় প্রতিটি হাটেই, সেটি হচ্ছে যে তারা যখন রাজধানীতে কোরবানির পশু নিয়ে আসলো, তারপরে তারা যে একটি দাম চাচ্ছিলেন তার থেকে কিন্তু অনেক কম দাম এখন কিন্তু আসলে কোরবানির পশুর চাওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিটি গরুতে 8 থেকে 10,000 টাকা করে কিন্তু এখন তারা কম দাম চাচ্ছেন। এবং আমরা ক্রেতারা, যেসব ক্রেতারা কোরবানির পশু কিনছেন তাদের সাথেও আমরা যখন কথা বলছি, তারাও বলছেন যে গত বছরের চেয়ে এবার কিন্তু আসলে কোরবানির পশুর যে দাম, সেই পশুর দাম কিন্তু কিছুটা কম। এর কারণ হচ্ছে যে একে তো করোনা মহামারীর মধ্যে একটি মন্দা বাজার, এর বাইরে গিয়ে ক্রেতাদের যে উপস্থিতি, সেই ক্রেতাদের উপস্থিতিও কিন্তু কম। তার কারণ হচ্ছে এবার হাট ইজারাদাররাই বলছেন যে প্রতি বছর আসলে যে পরিমাণ কোরবানি হয়ে থাকে তার থেকে এবার কিন্তু আসলে 15 থেকে 20 ভাগ কোরবানি কম হবে, এমনটি কিন্তু আসলে তারা ধারণা করছেন হাট ইজারাদাররা। তারপরেও হাট ইজারাদাররা বলছেন যেহেতু রাজধানীতে আসলে ঈদের 1 দিন বা 2 দিন আগে বেশি পরিমাণে কোরবানির পশু বিক্রি হয়ে থাকে, সেক্ষেত্রে হয়তোবা আগামীকাল এবং শুক্রবার এই 2 দিন সবচেয়ে বেশি চাপ আসলে হাটে থাকবে। এছাড়া আমরা দেখছি যে হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হয়েছে, কিন্তু শুরু থেকে উপেক্ষিত থেকেই গেছে স্বাস্থ্যবিধি। অর্থাৎ ঢাকার বাইরে থেকে যেসব ব্যবসায়ীরা এসেছেন, পাইকাররা এসেছেন, তাদের মধ্যে কিন্তু আসলে স্বাস্থ্যবিধিটি একেবারেই কম, তারা স্বাস্থ্যবিধি মানছেন না। অন্যদিকে মাস্কও অনেকে ব্যবহার করছেন, এবং যেসব শর্ত ইজারাদাররা ভঙ্গ করছেন সে ব্যাপারেও আসলে আমরা দেখিনি যে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়াদিয়া হাট থেকে আমার কাছে এটি ছিল। আদিলুর, আপনাকে ধন্যবাদ। করোনায় বিশ্বে একদিনে মারা গেছে 5,500-এরও বেশি মানুষ। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2.5 লাখের কাছাকাছি। এনে মৃত 6,62,000, মোট আক্রান্ত ছাড়িয়েছে 1,68,00,000। বিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1 কোটিরও বেশি মানুষ। দ্বিতীয় ধাপের সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে বিধিনিষেধ জারি করছে অনেক দেশ। করোনা ভাইরাসে 24 ঘন্টায় 1,211 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্ত হয়েছে 64,000-এরও বেশি। দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 1,52,000। ব্রাজিলে একদিনে প্রাণহানি 955 জনের। নতুন সংক্রমিত হয়েছে 41,000-এরও বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ভ্যাকসিন পরীক্ষা সফল হলে এ বছরের শেষ নাগাদ 1.5 কোটির বেশি ভ্যাকসিন উৎপাদন করবে তারা। এক জরিপে দেখা গেছে করোনার অপরীক্ষিত ওষুধ দিতে ব্রাজিলের 50 ভাগ চিকিৎসককে চাপ দিচ্ছে রোগীরা। পরিস্থিতির অবনতি হওয়ায় 30 আগস্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কলম্বিয়া। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 9,000-এর বেশি। অস্ট্রেলিয়ায় সিডনির সাথে সীমানা বন্ধ করছে কুইন্সল্যান্ড রাজ্য। এদিকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় 6 সপ্তাহের আংশিক লকডাউন চলছে মেলবোর্নে। চীনে দ্বিতীয় ধাপে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়েছে 101 জনের। ভিয়েতনামে আরও 8 জনের শরীরে মিলেছে ভাইরাস। দ্বিতীয় দফার সংক্রমণে এখন পর্যন্ত কোনো মৃত্যু হয়নি দেশটিতে। হংকংয়ে দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ে সতর্ক করেছেন নেতা ক্যারি ল্যাম। এছাড়াও ভাইরাসের বিস্তার রোধে বুধবার থেকে 2 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞার পাশাপাশি মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব রেস্তোরাঁ। জাপানে একদিনে রেকর্ড 981 জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে 23 জুলাই সবচেয়ে বেশি 966 জন শনাক্ত হয়। করোনা ভাইরাসের জন্য আবারও বাদুড়কে দায়ী করছেন বিশ্বের একদল বিজ্ঞানী। তারা বলছেন 1 দশক ধরে এই ভাইরাস বহন করে আসছে বাদুড়। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ঝুঁকি এড়াতে মাত্র 1000 মুসল্লির অংশগ্রহণে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। 90 বছরেই প্রথম সৌদি আরবে অবস্থানকারী ছাড়া বাইরের কেউ অংশ নিতে পারেননি। তবে এবারই প্রথম বাংলায় শোনা যাবে খুতবা।
7 দিনের কোয়ারেন্টাইন শেষে মক্কার মসজিদুল হারাম এলাকা থেকে মিনায় পৌঁছান হজে অংশগ্রহণকারীরা। তাদের একজন ফাতিন দাউদ পড়াশোনার উদ্দেশ্যে থাকেন সৌদি আরবেই। এবার দেশটিতে অবস্থানকারীরাই শুধু সুযোগ পেয়েছেন হজ করার। হজে আসার আগেই আমার করোনা পরীক্ষা হয়, সেই সঙ্গে দেয়া হয় মেনিনজাইটিস ইনজেকশন। পরে আমার গতিবিধি নজরদারিতে রাখতে দেয়া হয় ইলেকট্রনিক ব্রেসলেট। বুধবার সারাদিন মিনায় তাঁবুতে অবস্থান করবেন মুসল্লিরা। থাকতে হবে 5 ফুট দূরত্বে, পরতে হবে মাস্ক। সংক্রমণ রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি, সব স্যানিটাইজ করা হয়েছে। কোনো সংক্রমণ ও মৃত্যু ছাড়া হজের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আশা করছি। বৃহস্পতিবার সূর্য ওঠার পর আরাফাত ময়দানে যাবেন মুসল্লিরা। সূর্যাস্তের পর যাবেন পাশের মুজদালিফায়। সেখানে খোলা আকাশের নিচেই রাত জেগে চলবে। আর এই ছিল বিরতির সংবাদ দুপুরে।